কোনটা হয়েছে? কালকে একজন হিন্দু যুবককে আমি দেখাতে চাই সেই হাড়িম করা ভিডিও। একজন হিন্দু যুবককে এইভাবে পিটিয়ে আধমরা করে অর্ধনগ্ন অবস্থায়, পুরো নগ্ন অবস্থায়, গলায় ফাঁসি দিয়ে একটা গাছে ঝুলিয়ে পোড়ানো হচ্ছে। একটা গাছে ঝুলিয়ে আগুন দিচ্ছে, খড়ে আগুন দিয়ে। আপনারা দেখুন কোন দেশেতে এটা হয়, কোন সভ্য মানুষ সামাজিকতা, যারা ওপারেও বাঙালি এপারেও বাঙালি দেখেন, এপারে কোন বাঙালি এইরকম কাজ করতে হিম্মত পাবেন? তার কারণ হচ্ছে হয়তো পাবেন, সেটাই হয়েছিল মুর্শিদাবাদে। হরসুন্দর দাসকে খুন করা কুপিয়ে কুপিয়ে, আর তার সঙ্গে হরগোবিন্দকে খুন করার সঙ্গে এই ছবির কোথায় ফারাক আছে? দীপু দাস আর হরগোবিন্দ দাস একই বৃন্তে দুইটি কুসুম না হলেও একইভাবে দুটি খুন। এর প্রতিবাদ, এর প্রতিরোধ করা দরকার। এইবারে তৃণমূল কংগ্রেসের অনেকে বলে বেড়াচ্ছেন এইসব ভিডিও একদম দেখানো যাবে না, অত্যাচার হবে, এই হবে তাই হবে, এমনকি অফিসিয়াল স্পোকসপারসনও নাকি তাদের অনেক কিছু বলছেন। আমরা এর বিরোধিতা করছি। এসব রাজনৈতিক সচেতন ব্যক্তি নাকি রাজনীতির আফিম খেয়ে গুড হয়ে থাকেন, যারা হিন্দুদের উপর এই অত্যাচার দেখতে পারেন না, তাদেরকেও কিন্তু এবারে উত্তর দিতে হবে। এই নির্বাচনে আমরা একটা কথা পরিষ্কারভাবে বাংলার মানুষকে বলতে চাই, এই পশ্চিমবঙ্গের মানুষকে, যে তৃণমূল কংগ্রেস যেভাবে 2011 থেকে 2025 তোষণের এবং শোষণের রাজনীতি করেছে, যেভাবে আড়াআড়ি ভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছে, যেভাবে বহুত্ববাদকে অস্বীকার করার ডাক দিয়েছে সরাসরি, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে গন্ধা ধর্ম একটি প্ল্যাটফর্ম থেকে, যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের নাম্বার 2 কলকাতার তিনি মেয়র, তিনি বলেছেন যে ইসলামের দাওয়াতকে স্বীকার করতে হবে। যেরকম ভাবে দাঁড়িয়ে আরেকজন ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি বলেছেন যে 26-এর মতন যদি ভোট হয় তার আগেই তিনি বলেছেন যে হামদো হামারা তো এই কার্যক্রম নাকি হিন্দুদের জন্য হবে আর মুসলমানদের জন্য হামদো হামারা ছে করা উচিত। যেভাবে এই একই পদ্ধতিতে বাংলাদেশের মতন করে হিন্দুদের উপরে একছত্র অত্যাচার হচ্ছে, বাঙালি হিন্দুর মানবিন্দুগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে থাকা লোকেরা যারা র্যাডিক্যালিস্ট ইসলামে দীক্ষিত, তারা দাঁড়িয়ে থেকে রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 1টা নাগাদ হুড়মুড় করে ধানমন্ডিতে ছায়ানটের ভবনে ঢুকে পড়ে নিহত নেতা হাদির অনুগামীরা। তছনছ করে দেওয়া হয় ছায়ানটের 7তলা ভবনের প্রায় প্রতিটা ঘর, চেয়ার, টেবিল, বেঞ্চ থেকে বাদ্যযন্ত্র। হাতের কাছে যে যা পেরেছে সেটাই ভাঙতে থাকে হামলাকারীরা। 1961-তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষে তৈরি হয়েছিল এই ছায়ানট। প্রতিষ্ঠার 64 বছরের মাথায় তছনছ করে দেওয়া হলো বাংলাদেশের সংস্কৃতি চর্চার এই পীঠস্থানকে। ছিঁড়ে দেওয়া হয় ছায়ানটের প্রতিষ্ঠাতা সঞ্জিতা খাতুনের ছবি। এটা তো ভয়ঙ্কর ব্যাপার। যারা এই আগ্রাসনটা করেছে তারা বোঝাই যায় যে ইসলামের একটা খুব সংকীর্ণ ধারণা নিয়ে, যে ইসলাম সঙ্গীত বিরোধী, সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ সম্বন্ধে যে একটা বিদ্বেষ আছে, এই সমস্ত একটা বিকৃত মানসিকতা থেকে এটা ঘটেছে। যেখানে সৌদি আরবিয়াতে পর্যন্ত সঙ্গীত নিষিদ্ধ নয়, সেখানে স্কুলে গান শেখানো হয়, আর দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমান দেশগুলোতে গান শেখানো হয়, সেখানে বাংলাদেশ হঠাৎ এত সঙ্গীত বিরোধী কেন হয়ে উঠলো আমি ভেবে পাচ্ছি না। ফলে এইটা কেন বাংলাদেশের মানুষ ঠান্ডা মাথায় ভাবছে না যে দেশে আমার জন্ম, যে দেশকে আমি ভালোবাসি, সেই দেশের মানুষ কেন ঠান্ডা মাথায় ভাবছে না সংবাদপত্রের অফিস ছায়ানটের মতো একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান, যাদের নববর্ষের উৎসব, যাদের রবীন্দ্রসঙ্গীত সম্মেলন, এইগুলো তো সব ধ্বংস করতে চলেছে। এতে বাংলাদেশের সুনাম নষ্ট হচ্ছে এবং নিজেদের মধ্যে একটা অন্তর্ঘাত, অন্তর্দ্বন্দ্বের ব্যাপার, একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এটা আমি ভয়ঙ্কর একটা কষ্টের মধ্যে আছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে যেভাবে বাংলাদেশের সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে ধ্বংসযজ্ঞ চালানো হলো, তা নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন ইমানের মানুষেরা। তাদের মতে ভারত বিদ্বেষের তালে হাওয়া দিতেই হামলা চালানো হয়েছে ছায়ানটে। আসলে বাংলাদেশে বাঙালিয়ানাকেই শেষ করে দিতে চাইছেন হামলাকারীরা। বাংলাদেশ নিয়ে একাধিক উদ্বেগজনক খবর আসছে যে হিংসা এবং তাণ্ডব। কোন সোনার বাংলাদেশ? প্রতিবাদের টার্গেট একের পর এক শিল্প কেন্দ্র।
পূর্ণকে দখল করার এই চেষ্টা যে শুরু হয়েছিল, তাতে মদত দিচ্ছিল একসঙ্গে 4টি দল: কংগ্রেস, মুসলিম লীগ, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এবং সঙ্গে আরো কিছু কিছু ছোট ছোট দল। একমাত্র বিরোধিতা করেছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা, এবং সেই হিন্দু মহাসভার তারা মেম্বার হতেন যারা কংগ্রেস করতেন, যুগান্তর করতেন, অনুশীলন করতেন, কারণ বুঝে গেছিলেন কিন্তু মানুষ শোনেনি। ঠিক যেমন এখন কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিতে চান বা দেন। তো এই যে বিজেপির একটা অদ্ভুত উন্নয়নের বাইরে গিয়ে শুধুমাত্র এইসব ধর্ম, বাংলাকে অপমান, বাংলা ভাষাকে অপমান, সেইটা করতে গিয়ে এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বাংলার সঙ্গে টেনে একটা প্ররোচনামূলক প্রচার শুরু হয়েছে। এইটা কিন্তু আমাদের তীব্র নিন্দা, প্রতিবাদ, সতর্ক থাকতে হবে এবং আইনত প্রয়োজনে ব্যবস্থা পুলিশ নিতেই পারে। কেন্দ্রীয় সরকার, আমরা পরিষ্কারভাবে আবার বলে দিই, আমাদের দলের যে নীতি, আমাদের দলের নীতি এই ধরনের পরিস্থিতিতে আপনারা এর আগেও দেখেছেন যে যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিষয়, অন্য দেশের সঙ্গে বিষয়, অথচ আবার দেখুন আমাদের সঙ্গে, আমাদের পাশেই সেই দেশটি, কিন্তু আমাদের কিছু করার নেই, যা করতে হবে কেন্দ্রকে করতে হবে। শুধু বাংলাদেশের সংস্কৃতির পীঠস্থান ছায়ানটি নয়, বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব থেকে রেহাই পেল না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ধ্বংস করে দেওয়া হলো প্রথম আলো, ডেইলি স্টারের মতো সংবাদপত্রের অফিস। সামনে এসেছে বৃহস্পতিবার রাতের সেই হাড়হিম করা ছবি, যেখানে দেখা গেছে সংবাদ মাধ্যম দুটির অফিসের বাইরেও আগুন লাগানো হয়েছে। অনেকে আতঙ্কে দৌড়দৌড়ি করছেন। এই মুহূর্তে ডেইলি স্টার ভবনটির ভিতরে কিন্তু একদম দাও দাও করে আগুন জ্বলছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর পর নৈরাজ্য শুরু হয় বাংলাদেশে। আমরা শুধু সেই হাদির হত্যাকারীর বিচার চাই। তাণ্ডবের আগুন পুড়িয়ে খাক করেছে সংবাদপত্রের অফিসকে। প্রথম আলোর 4তলা ভবন প্রায় পুরোটাই ভস্মীভূত হয়েছে। পাশে ডেইলি স্টারের ভবনের নিচের 2টি তলা আগুনে পুড়ে গিয়েছে। বাংলাদেশের যে এই প্রবলেমটা আজকের না, এই প্রবলেমটা শুরু হয়েছে যবে থেকে ইউনূস গভর্নমেন্ট এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট হয়ে স্টার্ট করেছে। তো এই জিনিসটা যদি আমরা ভালো করে অ্যানালিসিস করি, এটাতে দেখতে হবে যে ফার্স্টলি আমাদের যতগুলো নেবার আছে, যেগুলো একটা টাইমে ওয়ান্স আপন এ টাইম সার্ক কান্ট্রিজ বলতাম আমরা, এরা সবাই কিন্তু অ্যান্টি ইন্ডিয়া। এরা কেউ ফর ইন্ডিয়া বলে আমি দেখছি না। সব এমন ভাবে সব ডেভেলপ হচ্ছে চারিদিক দিয়ে, প্রবলেম গুলো সেগুলো সব অ্যান্টি ইন্ডিয়া। কারণ কেন? কেউ একটা স্ট্রং নেবারকে তার ভালো লাগে না। সবার মনে হয় যে উইক নেবার থাকলেই যেন বেটার, এবং তারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট করে সবসময় ট্রাই করে যাচ্ছে যে ওরা ফাইট করবে কোনো একটা জিনিস নিয়ে। তো এইটার থেকে এইটা সূত্র। তো এই সূত্রটা ধরে আমরা যদি চলি তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশে যে আপরাইজিং গুলো হচ্ছে এগুলো ঘটনা যেগুলো করিয়ে দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের বাইরের মদত ছাড়া তাদের কোনো গাটস নেই যে তারা এরকম বড় ভাবে চারিদিক থেকে বলতে শুরু করবে যে ইন্ডিয়ার 7 সিস্টার্সটা তাদের, ইন্ডিয়ার এই অংশটা তাদের, ইন্ডিয়াকে আমরা চিকেন স্নেকে যা কিছু করে দিতে পারবো। এইসব জিনিস তো আগে কোনোদিন হয়ে ওঠেনি। ওদের সাথে আমাদের ডিফেন্সের ভালো কোঅপারেশন চলে। এই রিসেন্টলি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে ওদেরই ফরেন স্টুডেন্টের মধ্যে একটি লেফটেন্যান্ট যে কমিশন হলো, ওখান থেকে হি গট দ্য বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড, ক্যাডেট, অফিসার ক্যাডেট অ্যাওয়ার্ড। তো এইগুলো যদি আমি দেখি যে ইন্ডিয়া তো নিজের তরফ থেকে সব করছে, এমনকি ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন, যেখানে আমাদের স্টাফ কলেজ এক্সাম ইয়েটা হয় 1 ইয়ারের জন্য, এমএসসি ইন ডিফেন্স স্টাডিজ অ্যান্ড স্ট্র্যাটেজিক অ্যানালিসিস, সেখানে বাংলাদেশি অফিসাররা ফ্রম অল আর্মস, মানে আর্মি, নেভি, এয়ারফোর্স আসে এবং তারা ট্রেনিং করছে। বাংলাদেশি অফিসাররা আর অন্য জায়গাতে আমাদের মিলিটারি ইনস্টিটিউটগুলোতে অফিসার ক্যাডেট হিসেবে ট্রেন করছে। তো এইগুলো যখন আমরা করছি, আমরা সব রকম দিক দিয়ে সহযোগিতা করছে, তো হোয়াই বাংলাদেশ ইজ নট রেসপন্ডিং ইন দ্য ওয়ে
দে শুড রেসপন্ড লাইক এ রেসপন্সিবল কান্ট্রি। এবং বাংলাদেশের এই প্রবলেমটার জন্যই কিন্তু আজকে আমরা অনেক রকম স্টেপ নিতে বাধ্য হচ্ছি, এবং আই এম ভেরি শিওর আমাদের গভর্নমেন্ট আর ওয়েট অ্যান্ড ওয়াচ করবে না, এবং এইসব আপরাইজিং আমাদের ইন্ডিয়ান এম্বাসির এগেনস্টে এইভাবে একটা অ্যাটাক যেটা আমি বলবো কালকে হয়েছে, সেটা যদি আমি কনভেনশনের দিক দিয়ে যাই, ইউ ক্যানট attack our embassy in a foreign country, and government is duty bound to give us protection. সেটাও কিন্তু হচ্ছে না। তো এই জিনিসগুলো দেখে ওখানে একজন হিন্দু পলিটিক্যাল পার্টির তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তো এইগুলো যদি আমি দেখতে যাই, আমাদের দেশে তো এগুলো কেউ কিছু করছে না, অনেক বাংলাদেশি আছে আমাদের দেশে, তাদের এগেনস্টে তো কেউ কিছু করছে না, বাট আমরা কোনো আপরাইজিং এ যাচ্ছি না, এবং আমরা চাইও না সেরকম কোনো ঘটনা ঘটুক। উই অনলি ওয়ান্ট পিসফুল কোএক্সিস্টেন্স, এদিকে বা ওদিকে যেদিকেই আছে তারা আমরা যেন পিসফুলি জায়গাটায় থাকতে পারি, এইটা আমাদেরকে দেখা খুব দরকার। ঢাকার কারওয়ান বাজার এলাকায় এই 10তলা ভবনে রয়েছে ডেইলি স্টারের দপ্তর, তার অদূরেই প্রথম আলোর দপ্তর। রাত 12টা নাগাদ সেখানে পৌঁছে যায় বিক্ষোভকারীরা, ব্যাপক ভাঙচুর চালানো হয় ওই ভবনে। ডেইলি স্টারের দপ্তরে ঢুকে গুঁড়িয়ে দেওয়া হলো গোটা বিল্ডিং এর কাঁচ, লন্ডভন্ড করে দেওয়া হলো আসবাবপত্র, নিউজ ডেস্ক। প্রায় 200 জন মিলে তাণ্ডব চালায় গোটা অফিসে। নিচে থাকা সংবাদপত্রের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই আগুনে ছড়িয়ে পড়ে 3 তলা পর্যন্ত। ডেইলি স্টারের অফিসের 10 তলার ছাদে অন্তত 28 জন কর্মী আটকে পড়ে। প্রাণ বাঁচাতে সকলে বহুতলের ছাদে গিয়ে আশ্রয় নেন। প্রায় 4 ঘন্টারও বেশি সময় তারা ছাদে আটকে ছিলেন। ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম রাতেই সোশ্যাল মিডিয়ায় লেখেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, প্রচন্ড ধোঁয়া, আপনারা আমাদের মেরে ফেলছেন। আগুন নেভানোর পর ক্রেন এনে আটকে পড়া সাংবাদিকদের নামানো হয়। ততক্ষণে সব শেষ, নষ্ট হয়ে গেছে অফিসের বহু নথি এবং যন্ত্র। বিভীষিকাময় সেই সময়ের বিবরণ দিয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক প্রবীর দাস। কান্নায় ভেঙে পড়ে তিনি জানিয়েছেন, তার সারা জীবনের তোলা সমস্ত ছবি তাণ্ডবের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার ওখানে ওই যে আমাদের ক্যামেরা, ল্যান্স, আনুষঙ্গিক সবকিছু মিলে প্রায় আমার এক একটা সাংবাদিকের ডয়ারে প্রায় ধরো না 25 থেকে 30 লাখ টাকার জিনিস থাকে। আমার সব স্মৃতি, আমার যে এত বছরের ক্যারিয়ারে যে ছবি তোলা, আমার যে 4-5টা হার্ড ড্রাইভ, তারপরে হচ্ছে আমার পাসপোর্ট। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে শুক্রবার প্রকাশ করা যায়নি পত্রিকা। কিন্তু শুধুমাত্র সংবাদ মাধ্যমের অফিসে হামলা করে ক্ষান্ত হয়নি মৌলবাদীরা, গুলি করে খুন করা হলো সাংবাদিককেও। খুলনার সলুয়া বাজারের কাছে এক সাংবাদিককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত বছর 45-এর সাংবাদিক, নাম ইমদাদুল হক, মিলন স্থানীয় ডুমুরিয়া সলুয়া প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। কর্মরত ছিলেন বর্তমান সময় নামে একটি পত্রিকায়। বৃহস্পতিবার রাতের এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিয়েছে 1971 সালের 25শে মার্চের কথা, যেদিন পাকিস্তানি হানাদাররা দৈনিক সংবাদ ও ইত্তেফাক পত্রিকা অফিস পুড়িয়ে দিয়েছিল। এবার মৌলবাদীদের তাণ্ডবে পুড়ে ছাই হলো প্রথম আলো এবং ডেইলি স্টারের দপ্তর। বাংলাদেশে এখন যে ব্যাপারটা চলেছে এটা খুবই দুঃখজনক। এত লম্বা লম্বা বক্তৃতা হয়, আমাদেরও প্রাণ কাঁদে। কোটি কোটি ইহুদিকে মারা হয়েছিল। আচ্ছা, আমরা এখন হিসাব করবো না ময়ূক? এই বাংলায় এই 2 বঙ্গদেশ বা মুসলমান রাজের সময় আমরা আরব, মোগল, পাঠান এদের হাতে কত কোটি ভারতীয় হিন্দু মারা গেছে? সেটাকে হলোকাস্টের থেকে কোনো অংশে কম না, সেটা বেশি। কিন্তু এখন সেটা হয় চুপচাপ, এটা নিয়ে কেউ কথা বলে না। কথা বলে, এ বাবা তুমি এগুলো নিয়ে কথা বলছো, তুমি ভীষণ কমিউনাল। আর হুমায়ুন কবির তিনি আসলটা বুঝতে পেরেছেন। দীপু দাস কি প্যাটিস বিক্রি করতেন? দীপু দাসের সাথে কোথায় প্যাটিস বিক্রেতারা? কোথায় আজকে যারা প্যাটিস বিক্রেতা নিয়ে তাদের জন্য চোখের জল হাহুতাস, তারা কোথায়? তারা আজকে মুখে কেন কুলু পেটেছেন? কেন তাদের মুখে আজকে ফেভিকল? আজকে কি মোমবাতির দোকান বন্ধ হইয়া গিয়েছে? আর আমি শেষ 5 সেকেন্ড আর একটা কথা বলতে চাই। হুমায়ুন কবির সঠিক কথাই বলেছেন তো, যেটা স্বজনদা বললেন, যে যাদের কথা বলেছে এই 10% কারা জানেন তো? যারা সো কল্ড
সো কল্ড সেকুলার, যারা দীপু দাস বা চন্দন দাস বা হরগোবিন্দ দাসকে তারা একটা কথা বলেন না, যারা ওই ভোটের দিনে বসে বসে হয় টিভি দেখবেন বা বেড়াতে চলে যাবেন, দীপু দাতে চলে যাবেন, তাদের জন্য তাদের কথাটা ভেবেই, এই সেকুলার লিবারেল বাঙালির কথা ভেবেই আজকে হুমায়ুন কবির তিনি কলার উঁচু করে বলছেন যে 30% এমনিতে আমরা, ভোটের দিন হব 40%। এরপরে যদি হিন্দু আমাদের হিন্দু ভাষাটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিছু না। হ্যাঁ, আমাদের হিন্দু অপরাধ, শাখা সেতু ভেঙে দিতে হবে, স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছে? আমরা কি হিন্দু অপরাধী হয়ে গেছি? আমাদেরকে এইভাবে অত্যাচার করছে। মনে হয় যে হিন্দু পাপ হয়ে গেছে। এবার আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুনুন। দিল্লি যে অ্যামেন্ডমেন্ট করেছিল, সেই অ্যামেন্ডমেন্ট মানব না, একবার নয় বহুবার বলেছিল মুখ্যমন্ত্রী। কেন ডিক্টেটরিটা, কেন মুসলমানদের সঙ্গে মিথ্যাচার? মমতা ব্যানার্জিকে কিন্তু আগামী বিধানসভায় আপনাদেরকে জবাব দিতে হবে। মুসলমানদের ভোট নিয়ে আপনি রাজ্যের ক্ষমতায় থাকবেন, আর সেই মুসলমানদের বিরুদ্ধে অত্যাচার চালাবে। একটা কোন থানায় ঘটনা ঘটছে, মারছে কে? মুসলমান, মরছে কে? মুসলমান, কেস খাচ্ছে কে? মুসলমান, জেলে যাচ্ছে কে? মুসলমান, আর ডিম খাচ্ছে কে? মমতা ব্যানার্জি, তার এই জিনিস কতদিন আপনাদেরকে মানতে হবে? তার একটা উদাহরণ, যদি কেউ মনে করেন যে বেশ ভালোই তো হচ্ছে, আগুনে জ্বলতে হবে তাকেও, কেউ এতে রেহাই পাবে না, কেউ এতে রেহাই পাবে না। বাংলাদেশে ভারত বিরোধী জিগির যদি ওখানকার মৌলবাদী শক্তি তোলে, তাহলে তার সুযোগ এখানকার মৌলবাদী শক্তি নেবার জন্য অপেক্ষায় থাকে, না বুঝবার কোনো কারণ নেই। জমায়েতে প্যাটিস বিক্রেতাকে যদি মারধর করা হয়, ওইভাবে ভাঙচুর করা হয়, সেটা যে ইঙ্গিত দেয়, সেটা আরো ক্রমশ এগিয়ে যেতে যেতে বাংলাদেশে কার্যত যেভাবে যুবকটিকে মেরে গাছে বেঁধে আগুনে জ্বালিয়ে দিল, সবদাস ভাবা যায় না। এই ভয়াবহ এই জিনিস কখনো মেনে নেওয়া যায় না। আমি শুধু বলবো, বাংলাদেশের দিকে তাকান, যে বাংলাদেশের দিকে তাকিয়ে মানুষ ভরসা করতে পারত, আর নতুন দেশ গড়ে উঠছে সেই মনোভাবে, আন্তর্জাতিক দুনিয়ায় সেই রকম মনোভাব ছিল। যে এমনকি আমেরিকার নানান রাগ দুঃখ হয়েছে, এটা ঠিক, কিন্তু সেই আমেরিকার নানান রকম খেলা এর সঙ্গে আছে কি? তার পিছনে পাকিস্তান, তার খেলা আছে কি? রাজাকার বাহিনী, তারা কি বেশি উৎসাহিত হয়ে গেল? ফলে এই সব মিলিয়ে যা চলছে, এটা কোনো মতেই ভালো লক্ষণ নয়। মৌলবাদের কোনো দেশ হয় না, কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না। বাংলাদেশে যদি মৌলবাদ প্রশ্রয় পায়, তাহলে ভারতেও সাধারণ যুক্তিবাদী প্রগতিশীল মানুষ, তাদের শঙ্কার কারণ থাকবে। আমাদের একটাই কথা থাকবে, যুক্তিবাদী যে কোনো মানুষ, প্রগতিবাদী যে কোনো মানুষ, মুক্ত চিন্তার যে কোনো মানুষ, পুরনো সমস্ত নানান রকমের ঐতিহ্য, সংগঠন, এই সমস্তগুলোকে রক্ষা করতে হয়, ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই। মৌলবাদের বিরুদ্ধে একমাত্র মানুষের ঐক্যবদ্ধ লড়াই, আর কোনো বিকল্প থাকতে পারে না। নৈরাজ্যের বাংলাদেশে উঠেছে ভারত বিরোধী স্লোগানও। একাধিক জায়গায় ভারতীয় হাই কমিশনের সামনে চলল বিক্ষোভ, পাথর বৃষ্টি। বৃহস্পতিবার রাতে ফের একবার ঢাকার রাস্তায় শোনা গেল ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। 1946 সালের 16 আগস্ট এই ডাইরেক্ট অ্যাকশনের ডাকে কলকাতায় ঘটে গেছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস। এবার ইউনূসের জামানায় বাংলাদেশে শোনা গেল সেই ডাইরেক্ট অ্যাকশনের স্লোগান। আর ওপারের এই পরিস্থিতি নিয়ে এবারেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা, তার প্রতিফলন হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে
দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। আন্দোলনের নেতা ওসমান হাদি, তার অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল। চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাপুর। হাদির কিছু হয়ে গেলে তারপর দেশে কি কি হতে পারে তার জন্য কোনো গোয়েন্দা লাগে নাকি বুঝতে? একটা সাধারণ মানুষ আন্দাজ করতে পারে অশান্তির আগুনটা কোথায় কোথায় ছড়াতে পারে। সোশ্যাল মিডিয়া জুড়ে সেই সব প্রমাণ ছড়িয়ে প্রেক্ষিতটা তৈরি হচ্ছিল অশান্তির আগুনের। তারপরেও আপনার সিস্টেম, প্রশাসন চোখে পট্টি পড়ে বসে রইল, কারণ আপনি চাননি, আগাম সতর্কতা নিতে পারেননি। ঢাকায় যখন তাণ্ডব শুরু হলো তখন কি করছিল আপনার পুলিশ? কার্যত আত্মসমর্পণ করেছে। কেন? এই ফোর্স আপনার। এই নিয়ে আপনি স্বপ্ন দেখেন ভারতের সঙ্গে লড়াই করার। কি সব যুদ্ধ বিমান টিমান কিনছেন না? কি করছেন মোহাম্মদ ইউনূস? পাকিস্তান বলছে ইউনূস 5 ইঞ্চি বাঁদিকে যাও, আপনি যাচ্ছেন। বলছে ইউনূস লাফ দিয়ে 5 ফুট ওপরে ওঠো, আপনি সে চেষ্টা করছেন। করছেনটা কি? দেশটা তো আপনার। আপনি তো বাংলাদেশি পরিচয় বাঁচেন, বাংলাদেশি হিসেবেই তো নোবেলটা পেয়েছেন। তাহলে কেন মোহাম্মদ ইউনূস দেশটাকে এভাবে শেষ করছেন? আপনার মুখের ওই কথা, ওড়ানো কথাগুলো না কুমিরের কান্না, বিধিবদ্ধ সতর্কীকরণের মতোই। কোন ক্রমে নিজের মুখোশটা আপনি ধরে রাখতে চাইছেন, আর তাই ওই বিবৃতি ছাড়া আপনার হাতে কিচ্ছু নেই। মুখোশটা খুলে পড়ে যাচ্ছে। আপনি যতই টাইট করে ধরার চেষ্টা করুন মোহাম্মদ ইউনূস, মুখোশের পিছনে আসল মুখটা গোটা দুনিয়া দেখতে পাচ্ছে। ইউনূসের সরকার কোনো কঠোর পদক্ষেপ করেনি, অশান্তি আটকাতে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। আসলে ইউনূসের ভালোবাসা একটাই, ওই পরাত জোরে পাওয়া কুর্সিটা, চেয়ারে একবার বসতে পেরেছেন, কিছুতেই চেয়ার ছাড়বেন না। যা হয় হোক, দেশ শেষ হয়ে যাক, চেয়ার চাই। হঠাৎ করে দেশের সর্বেসর্বা হয়েছেন, শেষ তো যেতে পারেন। যেভাবেই হোক কুর্সি ধরে রাখতে হবে, যেভাবেই হোক ভোটটা ভেস্তে দিতে হবে। অশান্তি যদি চলতে থাকে তাহলে ভোট আবার 20 বাউ জলে, আর তাতেই ইউনূস হ্যাপি। উনি তো চান না ভোট হোক, ভোট হলেই তো গদি গেল। ইউনূসের চালাকি বোধহয় ধরেও ফেলেছে খালেদা জিয়ার দল বিএনপিও। সামনের সপ্তাহে দেশে ফেরার কথা খালেদা পুত্র তারেক রহমানের। অতএব কুর্সি আঁকড়ে জাপটে ধরে থাকতে হিংসাই ভরসা শান্তির দূতের ইউনূসের। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। দেবাশিস বাবু, বাংলাদেশের এই যে পরিস্থিতি, তা ভারতের জন্য কতটা বিপজ্জনক বলে আপনি মনে করছেন? দেখুন, বাংলাদেশে এখন ভারত বিদ্বেষিতা ইলেকশনের আগে তুঙ্গে চলেছে। ছোকরারাও 7 সিস্টারে নিয়ে নেবে, দখল করে নেবে, ভারতকে থমকে দিয়ে যাচ্ছে। এবার এটা বিপজ্জনক না, এটা উদ্বেগজনক। আমি বিপজ্জনক কথাটা ব্যবহার করবো না, কারণ ভারত এত বড় দেশ এখন যে ভারতের সাথে পৃথিবীর কোন শক্তি সেরকম ভাবে বিপজ্জনক ব্যাপারে আসতে পারবে না। কিন্তু উদ্বেগজনক এই জন্য যে আমাদের প্রতিবেশী, তারা আমাদের ওপর নির্ভরশীল বহু ব্যাপারে। অত্যন্ত ক্ষুদ্র একটি সেনাবাহিনী আছে, তারা কোত্থেকে এই কথাগুলো বলছে, কার প্ররোচনায় বলছে, সেটা মানে তর্ক সাপেক্ষ। কিন্তু উদ্বেগজনক এই জন্য যে আমাদের আননেসারি অর্থ নষ্ট হবে, সামরিক বাহিনীর শক্তি ক্ষয় হবে আননেসারি বাংলাদেশকে সিজার করতে গিয়ে। এবং যে দেশটাকে আমরা একসময় স্বাধীনতা সংগ্রামে সাহায্য করেছিলাম, আমাদের কয়েক হাজার মানুষ সেখানে প্রাণ বলি দিয়েছিলেন, সেই দেশ কৃতজ্ঞতা স্বরূপ দেখাচ্ছে যে তারা 7 সিস্টার দখল করবে। এই এক অলিক খেয়ালি পোলাও তারা বানাচ্ছে, এবং এর যে ফল কত গভীর হতে পারে সেটা বাংলাদেশের এই ছেলে ছোকরারা বা এই বুড়ো যে আছে সবার উপরে তাদের কোনো ধারণাই নেই। ধারণা আছে বাংলাদেশের সামরিক বাহিনী, তারা এটা চায় না আমার মনে হয় অন্তত।
কিন্তু বাকিদের কোনো ধারণাই নেই যে বাংলাদেশকে কি করতে পারে। 71-এর যে ভারতবর্ষ ছিল তখনই কি করেছিল, আর এখনকার ভারতবর্ষ, এখনকার সামরিক শক্তি তো অনেক বেশি। তো আমার মনে হয় এইটা নিয়ে আমাদের দেশের সরকার অত্যন্ত মানে ভাবে দেখছেন। দিল্লিতে ওনাদের যিনি আছেন রাষ্ট্রদূত, তাকে তলব করে বলা হয়েছিল, ভিসা অফিস বন্ধ হচ্ছে এক এক করে, এবং আস্তে আস্তে মনে হয় বাংলাদেশকে ভারতের একটি শত্রু দেশ বলেই গণ্য করা হবে, বাট এখনো মনে হয় সেই সময়টা আসে। অনেক ধন্যবাদ আপনাকে। মৃত্যু হওয়ার পরেই উত্তাল হয়ে উঠেছে আবার ঢাকা। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে গুলিবিদ্ধ এই ছাত্র নেতার। সিঙ্গাপুরের হাসপাতালে হাদিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই তার মৃত্যু হয় বলে খবর আসার পরেই নতুন করে উত্তেজনা ছড়াতে থাকে বাংলাদেশে। ঢাকায় একাধিক সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাদির মৃত্যুর পরে বিক্ষোভ দেখানো হয়েছে চট্টগ্রাম, খুলনাতে। রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে আগুন লাগানো হয়েছে। হাদির মৃত্যুতে আগামী শনিবার শোক দিবস পালন হবে বাংলাদেশে। রাষ্ট্রীয় শোক হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আজ বিশেষ নামাজেরও আয়োজন করা হয়েছে। ওসমানের স্ত্রী এবং সন্তানের দায়িত্ব গ্রহণ করবে ইউনুস সরকার, কথা তারা জানিয়েছে। আজ সন্ধ্যায় হাদির দেহ বাংলাদেশে আসবে সিঙ্গাপুর থেকে। হাদির মৃত্যুকে একটা পলিটিক্যাল এজেন্ডায় কনভার্ট করে ভারত বিদ্বেষী যে মতবাদ বা ন্যারেটিভ চালাবার চেষ্টা ছিল জামাতের, সেটায় তারা সক্রিয় হওয়ার জন্য পূর্ণ শক্তি লাগাবে। কারণ তারা জেনে গিয়েছে যে যদি বাংলাদেশে একটি রাজনৈতিক ভোট হয় তাহলে তারা কোনোভাবেই 20-25টার বেশি আসন পাবে না, এবং সেটা বুঝে যাওয়ার পরেই ভোট বানচাল করার যে প্রক্রিয়া তাতে তারা উদ্যত হয়েছে। এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যেটা ভুলে যাচ্ছে সেটা হলো বৃহত্তর শক্তি ভারতবর্ষ এই গোটা ব্যাপারটাই ভীষণ শক্তিশালী চোখ দিয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করছে এবং দেখছে। যখন প্রয়োজনীয়তা হবে তাদের সাথে আলোচনা করে নেবে। সেটা কথায় হতে পারে, সেটা সামরিকভাবে হতে পারে, সেটা শুধুমাত্র অবজারভেশনের মাধ্যমেও হতে পারে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদের মৃত্যুতে উত্তাল হয়েছে ঢাকা। বাংলাদেশে ফের এই অস্থিরতার ছবি দেখা যাচ্ছে নতুন করে। জায়গায় জায়গায় বিক্ষোভ, আগুন, ভাঙচুর চালানো হচ্ছে। এই অবস্থায় জাতির উদ্দেশ্যে ভাষণে পরিস্থিতি স্বাভাবিক রাখার বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের। দেশবাসীকে ধৈর্য আর সংযম বজায় রাখার আবেদন জানিয়েছেন। জনগণকে আইন শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন ইউনুস। হাদের মৃত্যুতে আগামী শনিবার শোক দিবস পালন করা হবে বলেও জানানো হয়েছে। ইউনুস জানান, হাদি ছিলেন সন্ত্রাসবাদের শত্রু। তাকে হত্যা করে মানুষের কণ্ঠ রোধ করতে পারবে না গণতন্ত্রের শত্রুরা। গণতান্ত্রিকভাবে সন্ত্রাসবাদীদের পরাজিত করে প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব, এই বার্তা দিয়েছেন মোহাম্মদ ইউনুস। শরীফ ওসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। এই শোকের মুহূর্তে আসুন আমরা শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি, ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি। বাংলাদেশে একের পর এক মৌলবাদী জঙ্গি নেতার ভারত বিরোধী হুঙ্কার। খুলনার পর রাজশাহীতে বন্ধ ভিসা কেন্দ্র। কি হচ্ছে বাংলাদেশের ভেতরে? মৌলবাদীদের মদত কে দিচ্ছে? ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাঠি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। স্বাধীনতার ইতিহাস ভুলে ভারতকে বারবার নিশানা। ইউনুসের দেশে ভোটের আগেই ভারত বিরোধী স্লোগান। বিক্ষিপ্ত হিংসার ঘটনায় উত্তপ্ত পদ্মা পার। কড়া জবাব ভারতেরও। বাংলাদেশের দুই শহর রাজশাহী ও খুলনায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নয়াদিল্লির। বৃহস্পতিবার সারা দিনের জন্যই এই দুটি ভিসা কেন্দ্র বন্ধ ছিল। এর আগে হঠাৎই বুধবার দুপুরে ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ রাখার কথা জানানো হয়। সবার হাতে যে খুনটা করাল, একটা ইট আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে
ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। বাংলাদেশের ছাত্রনেতার হম্বিতম্বি। সূত্রে খবর, ঢাকায় ভারতীয় হাই কমিশনে হামলার ছক কষা হচ্ছিল। 100 জনেরও বেশি জেহাদিকে নিয়ে হামলার পরিকল্পনা ছিল জামাত, আনসার আল ইসলাম, হিজবুত তাহরির। দূতাবাসে ঢুকে হেনস্থার পর আগুন ধরানোরও ছক ছিল জামাতিদের। ঢাকায় বসবাসকারী ভারতীয়দের উপরেও হামলার ছক। বুধবারে শেখ হাসিনা এবং তার অনুগামীদের বাংলাদেশে ফেরানোর দাবিতে ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখায় একদল জনতা। অন্যদিকে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহর ভারত বিরোধী আস্ফালন, যা থেকে যাবতীয় বিতর্কের সূত্রপাত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেপারেটিস্টরা রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে। সূত্রের খবর, ভারতে অশান্তি ছড়াতে বাংলাদেশকে ব্যবহার করছে পাকিস্তান। সূত্রের খবর, দূতাবাসের মাধ্যমে প্রতি মাসে কোটি কোটি টাকা ঢালছে আইএসআই। পাকিস্তানের মাদক পাচারের টাকা ভারত বিরোধিতায় ঢুকছে বাংলাদেশে। টাকার টোপ দিয়ে বাংলাদেশি ছাত্র যুবদের মগজ ধোলায়। ভারতে আত্মঘাতী জঙ্গি হামলাতেও আর্থিক মদত আইএসআই এর। শুধু আর্থিক মদত নয়, বাংলাদেশের ডেটা ঢুকছে পাকিস্তানের অস্ত্র। বান্দারবন, ব্রাহ্মণবেড়িয়া, সিলেট সহ 4 জায়গায় জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প। পাকিস্তানের ভারত বিরোধিতার নয়া ঘুঁটি এখন বাংলাদেশ। রিপোর্ট গোয়েন্দাদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাজশাহী শাহবাগে বিক্ষোভে উন্মত্ত জনতা। হাদির মৃত্যুর পর বিক্ষোভ চট্টগ্রাম, খুলনাতেও। রাজশাহীতে আওয়ামী লীগের অফিসে আগুন ধরিয়ে দিয়েছে কট্টরপন্থীরা। বান্দরবানে আওয়ামী লীগের নেতা এবং প্রাক্তন হাসিনা সরকারের মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনেও বিক্ষোভ দেখানো হয়। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শান্ত, কি খবর আসছে এই মুহূর্তে? ঢাকা আবার নতুন করে জ্বলতে শুরু করেছে, সামনেই তাদের নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে এই পরিস্থিতি। দেখো, আগস্ট মাসে যে আন্দোলন, যে ধরনের বিক্ষোভ দেখা গিয়েছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহের মতো জেলায়, সেই একই ধরনের বিক্ষোভ কিন্তু সংগঠিত হয়েছে এবার ঢাকা, রাজশাহী, খুলনা সহ একাধিক জায়গায়। এবং ওসমান হাদির মৃত্যুর পর থেকেই কিন্তু এই ধরনের বিক্ষোভ গোটা বাংলাদেশ জুড়ে চলছে। রীতিমতো একের পর এক সরকারি কাঠামোগুলো সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো প্রথম সারির দৈনিক সংবাদপত্রের অফিস সম্পূর্ণ তছনছ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রীর বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং এই ইতিমধ্যে পুলিশ কিন্তু নাস্তা নাবুদ এই বিক্ষোভকারীদের সামলানোর জন্য। ওসমান হাদির মৃত্যুর পর যে পরিস্থিতি আরো খারাপ হবে সেটা কিন্তু কোথাও না কোথাও ওয়াচ করতে পেরেছিল পুলিশ প্রশাসন এবং সেনা, কিন্তু তারপরেও এই বিক্ষোভ সামাল দিয়ে তারা সম্পূর্ণ ব্যর্থ। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি যখন সামাল দেওয়া যাচ্ছে না, তখন কিন্তু ছাত্র বিক্ষোভ একের পর এক জায়গায় ছড়িয়ে পড়ছে। গতকাল রাত থেকে একাধিক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের যারা মন্ত্রীরা রয়েছে তাদের যেটুকু বাড়ি অক্ষত ছিল গত আগস্টের আন্দোলনের পর, সেই বাড়িগুলো তছনছ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা হাদির সমর্থক রয়েছে এবং যারা বর্তমানে বিক্ষোভ দেখাচ্ছে তাদের দাবি যারা অভিযুক্ত তাদেরকে দিতে হবে। এবং তারা বারবার একটা বক্তব্য তুলছে ভারতীয় আধিপত্যবাদ। স্বাভাবিকভাবেই তারা যে ভারতীয় এই পেছনে যে কোনো না কোনোভাবেই পাকিস্তানের উস্কানি রয়েছে তা কিন্তু নিঃসন্দেহে মনে করছে রাজনৈতিক মহল। এবং এই অবস্থায় দাঁড়িয়ে এই বিক্ষোভকে কিভাবে সামলানো যায় সেটাই এখন মূলত চ্যালেঞ্জ ইউনুস প্রশাসনের পুলিশের কাছে। আদৌ কি তারা সামাল দিতে চায়, নাকি এই বিক্ষোভকে আরো বড় আকারে নিয়ে যেতে চায়? এই মূলত যেটা হচ্ছে এখন ঢাকা, রাজশাহী, খুলনা এইসব এলাকায় মূলত এই বিক্ষোভ যদি সীমান্তে আজ পড়ে তাহলে কিন্তু আরো বড় আকার নেবে ভারত বাংলাদেশ সীমান্তের সম্পর্কের ক্ষেত্রেও।
এবং এটাই এখন দেখার। ইতিমধ্যে পুলিশের তরফে গোটা এলাকা দখল নেওয়া হয়েছে, সেনার তরফে দখল নেওয়া হয়েছে, কিন্তু তারপরে পরিস্থিতি সামলানো যাচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখতেই হচ্ছে। অনেক ধন্যবাদ শান্ত। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এই মুহূর্তে ঢাকার কি অবস্থা, বাংলাদেশে জুড়ে যে বিক্ষিপ্তভাবে অশান্তি তৈরি হয়েছে, শুধু অশান্তি নয়, কার্যত আবার জ্বলতে শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের বিক্ষোভকারীদের ক্ষোভের আগুনে পড়েছে একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমের অফিস। প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চলেছে। ডেইলি স্টারের অফিসেও ভাঙচুর আর আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। দেখুন এই মুহূর্তে সেই ছবি, যেখানে সংবাদ মাধ্যম তারা আক্রমণের মুখে, তারা টার্গেট হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম আলো অত্যন্ত জনপ্রিয় এবং প্রথম সারির সংবাদ মাধ্যম বাংলাদেশের, সেই প্রথম আলোর অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে। যখন আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরা সকলে তখন ছাদে। ভাবুন কি মারাত্মক বিপজ্জনক একটা পরিস্থিতি। ডেইলি স্টারের অফিসেও ভাঙচুর করা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আপনাদের এই মুহূর্তে বাংলাদেশ আবার জ্বলতে শুরু করেছে। হাদির মৃত্যু, ওসমান হাদির মৃত্যু, আর তারপরে আবার নতুন করে অশান্ত হয়েছে বাংলাদেশ, কার্যত জ্বলছে। আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাকেও নামিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই মুহূর্তে সেই অশান্তির ছবি, কিভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দুটো সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর চালানো হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কট্টরপন্থীদের নিশানায় ভারতীয় দূতাবাসও, তার সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। ভারতীয় হাই কমিশনের সামনে কেন বিক্ষোভ? ঢাকায় ভারতীয় হাই কমিশনের সামনে রাস্তায় বসে লাগাতার বিক্ষোভ দেখানো হয়েছে। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনের অফিসে হামলা চালানো হয়েছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জনের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান উন্মত্ত জনতা। কট্টরপন্থীদের মুখে টানা ভারত বিরোধী স্লোগান শোনা যায়। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। সুমন, ভারতীয় হাই কমিশনের এই যে অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, হাই কমিশনারের বাসভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? এই মুহূর্তে সুরক্ষা কি বাড়ানো হয়েছে? দেখো, গত কয়েকদিন ধরেই ভারতীয় হাই কমিশনের যে সমস্ত দপ্তরগুলো বাংলাদেশে রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, এই প্রত্যেকটি অফিসের সামনে বিক্ষোভ চলেছে। গতকালকে ওসমান হাদির মৃত্যুর খবরের পর সেই বিক্ষোভ কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। গতকালকে আমরা যে খবর পাচ্ছি যে ঢাকা হাই কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ যে হয়েছে, শুধু তাই নয়, গতকালকে চট্টগ্রামের ভারতীয় যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের সহকারী হাই কমিশনার যিনি রয়েছেন ডাক্তার রাজীব রঞ্জন, তার বাসভবনে হামলার ঘটনা হয়েছে এবং এক উন্মত্ত জনতা তার বাসভবনকে ঘিরে ইট পাথর ছুঁড়েছে। বেশ কিছু আসবাবপত্র ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেখানে গেছে ভারতীয় বাংলাদেশি পুলিশ এবং সেনা জওয়ান। বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের সেল পাঠানো হয়েছে এই উন্মুক্ত জনতাকে ছত্রভঙ্গ করতে। তবে তা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেকটাই কম। ফলে বাংলাদেশের মতো একটা দেশে চট্টগ্রামে সেখানে ভারতীয় হাই কমিশনের উপর হামলা, দূতাবাসের যিনি অতিরিক্ত ডেপুটি হাই কমিশনার যিনি রয়েছেন তার বাড়িতে হামলা, এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ঘটনা হিসেবে কিন্তু দেখছে এই মুহূর্তে ভারত। ফলে যে পরিস্থিতি গতকাল রাতে তৈরি হয়েছে, সকালে সেখানে অবশ্য হামলার মতো অবস্থা নেই, উন্মত্ত জনতা হয়তো সেখানে নেই, পুলিশ সেখানে রয়েছে। তবে গতকালকে এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশের এই কট্টরপন্থীদের ভারত বিরোধিতা যে কতটা, সেটা কিন্তু স্পষ্টভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে। ফলে ধন্যবাদ সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে এখন কি পরিস্থিতি। আর এই পরিস্থিতি নতুন করে আবার এত জ্বলছে কেন বাংলাদেশ, এবং ভারত বিরোধী স্লোগান লাগাতার কঠোরবন্দীদের মুখে শোনা গিয়েছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, এগুলো হচ্ছে সেই ঘটনার ছবি যেখানে বাংলাদেশে যে পুনরায় নতুন করে অশান্ত হয়েছে। সামনে নির্বাচন হওয়ার কথা তাদের, কেন এই অশান্তি সেই বিষয়ে উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে।